প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটের গুরুত্বপূর্ণ ঘূর্ণিঝড় সংক্রান্ত সতর্ক বার্তায় সকলকে স্বাগত জানাই। আজ 24শে নভেম্বর 2025 এই মুহূর্তের যে সতর্ক বার্তা পাওয়া যাচ্ছে, আগামী 27-28 নভেম্বরের মধ্যেই শক্তিশালী ঘূর্ণিঝড় মধ্য বঙ্গোপসাগরে তৈরি হতে যাচ্ছে। অলরেডি একটি লঘুচাপ তৈরি হয়ে গেছে, যে লঘুচাপটি 27-28 নভেম্বরের মধ্যেই শক্তিশালী ঘূর্ণিঝড় সেনিয়ারে রূপান্তরিত হয়ে যাবে বলে সতর্ক বার্তা পাওয়া যাচ্ছে ইউরোপিয়ান ওয়েদার মডেল মানচিত্র এবং গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম ওয়েদার মডেল মানচিত্র থেকে। তো এই সংক্রান্ত খবর বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে, তাই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং আপনি কোথা থেকে দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান, এবং নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য। গুরুত্বপূর্ণ খবর সকলের কাছে অবশ্যই শেয়ার করে জানিয়ে দিন। তো প্রিয় দর্শক, এই মুহূর্তের যে সতর্ক বার্তা পাওয়া যাচ্ছে, আবহাওয়া দপ্তর থেকেও সতর্ক বার্তা জারি করা হয়েছে। দূরবর্তী সতর্কতা সংকেত: দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় যে লঘুচাপটি সৃষ্টি হয়েছিল গতকাল 23শে নভেম্বর, এবং সেটি ঘনীভূত হয়েছে, আরও অনেকটা শক্তিশালী হয়েছে, এবং আজ সকাল থেকে দেখা যাচ্ছে এটি একই জায়গায় অবস্থান করছে, এবং এটি পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হওয়ার সতর্কবার্তা থাকছে। এই অবস্থায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সমুদ্রে বিচরণ করতে না বলা হচ্ছে। তো এই খবরটি অবশ্যই শেয়ার করে সকলের কাছে জানিয়ে দিন। গুরুত্বপূর্ণ খবর মাঝি ভাইদের কাছে অবশ্যই শেয়ার করবেন। তো এই মুহূর্তের যে অবস্থা দেখা যাচ্ছে, এই কারণে আগামী কয়েকদিন এর মধ্যে আবহাওয়া কিন্তু পরিবর্তন হতে পারে। তো কিরকম পরিবর্তন হতে পারে তা আমরা পূর্বাভাস থেকে সরাসরি দেখে নেব। আজ 24শে নভেম্বর এই মুহূর্তে দেখা যাচ্ছে এদিকে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত বা লঘুচাপ কিন্তু অবস্থান করছে। লঘুচাপটি আগামী কাল 25শে নভেম্বরের মধ্যে শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে, এবং 26শে নভেম্বরের মধ্যেই এটি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি গিয়ে আরও ঘনীভূত হবে। ইন্দোনেশিয়া উপকূলের আশেপাশে এই ঘূর্ণাবর্তটি আগামী 25শে নভেম্বরের মধ্যে শক্তিশালী আকার ধারণ করতে পারে, এবং 25শে নভেম্বর সারাদিনের মধ্যে এটি আরও শক্তিশালী হয়ে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের আশেপাশে অবস্থান করবে, এবং প্রাথমিক পর্যায়ের একটি গভীর নিম্নচাপে রূপান্তরিত হয়ে যাবে। সেখান থেকে 26শে নভেম্বর সারাদিনের মধ্যেই এটি দেখা যাচ্ছে ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে নিচ্ছে। আরও একটি ঘূর্ণাবর্ত বা লঘুচাপ এদিকে শ্রীলঙ্কার উপকূলের আশেপাশে অবস্থান করবে গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম অনুযায়ী যা দেখা যাচ্ছে। 27শে নভেম্বরের মধ্যে এই দুটি লঘুচাপ পরস্পরের সঙ্গে মিলে যাবে, এবং এই কারণে সিস্টেমটির শক্তি মারাত্মকভাবে বৃদ্ধি পেয়ে কেন্দ্রীয় চাপ 990 হেক্টোপাস্কালের অনেকটাই নিচে নেমে যাবে, এবং 982 হেক্টোপাস্কাল দেখাচ্ছে আপাতত, অর্থাৎ 27শে নভেম্বর। এবং এই কারণে বলা যেতে পারে এটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যাবে, সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম সেনিয়ারে রূপান্তরিত হয়ে যাবে আগামী 27শে নভেম্বরের মধ্যে। 27শে নভেম্বর সারাদিনে এর শক্তি আরও অনেকটা বৃদ্ধি পাবে, এবং কেন্দ্রীয় চাপ 980 হেক্টোপাস্কালের নিচে নেমে যাবে, এবং সেই সময় এর আশেপাশের বায়ুপ্রবাহের পরিমাণ প্রায় 120 কিলোমিটার বা তার বেশি প্রতি ঘন্টা বেগে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। 27শে নভেম্বর বিকেল বা সন্ধ্যার মধ্যেই এই পরিস্থিতি বঙ্গোপসাগরে তৈরি হয়ে যাবে, এবং 27শে নভেম্বর মধ্যরাতের মধ্যে এর শক্তি আরও অনেকটা বৃদ্ধি পেয়ে এটি কিন্তু স্থলভাগের দিকে অগ্রসর হতে থাকবে। 28শে নভেম্বর সকালের মধ্যে দেখা যাচ্ছে এর কেন্দ্রীয় চাপ আরও কমে যাচ্ছে, এবং বায়ু প্রবাহের যে পরিমাণ সেটি আরও বৃদ্ধি পাচ্ছে, এবং 130 কিলোমিটার প্রতি ঘন্টা বেগের শক্তি, দমকা হাওয়ার যে শক্তি রয়েছে সেটি কিন্তু বৃদ্ধি পেতে থাকবে, এবং কেন্দ্রীয় চাপ 970 যে হেক্টোপাস্কাল তার আশেপাশে অবস্থান করবে বা তার থেকেও কমে যেতে পারে। কেন্দ্রীয় চাপ 970-এর নিচে নেমে যাওয়া মানেই এটি এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে রূপান্তরিত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে, এবং সেই সময় এর যে বায়ু প্রবাহের দমকা গতিবেগ সেটি প্রায় 120 থেকে 130 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে থাকতে পারে। পরবর্তী সময়ে এর গতিপথ যা দেখা যাচ্ছে 28শে নভেম্বরের মধ্যে এর গতিপথ পরিবর্তন হবে, এবং এটি আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো জায়গায় এর দমকা হাওয়ার গতিবেগ 140 কিলোমিটার থেকে 150 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে 28শে নভেম্বর।
28শে নভেম্বর এটি দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে বা পশ্চিম দিকে কিছুটা অবস্থান করতে পারে এবং 28শে নভেম্বরের পরে এর শক্তি আরও কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা এবং 28শে নভেম্বর দুপুর থেকে বিকেলের মধ্যে এর কেন্দ্রীয় চাপ দেখা যাচ্ছে 967 হেক্টোপাস্কালের আশেপাশে অবস্থান করবে, যার ফলে বলা যেতে পারে এর শক্তি কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়ে যাবে। তো পরবর্তী সময়ে 28শে নভেম্বরের পরে দেখা যাচ্ছে এর শক্তি আরও বৃদ্ধি পাচ্ছে, কেন্দ্রীয় চাপ আরও কমে যাচ্ছে এবং এর চারিদিকের যে বায়ু প্রবাহের দমকা গতিবেগ সেটি কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে 140 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে একই রকম পরিস্থিতিতে অবস্থান করবে। 28শে নভেম্বর মধ্যরাত এবং 29শে নভেম্বর সকালের মধ্যে এর শক্তি আরও তীব্র হবে, তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাবে এবং বায়ু প্রবাহের গতিবেগ আরও বেশি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। 29শে নভেম্বর সকালের মধ্যে দেখা যাচ্ছে এর কেন্দ্রীয় চাপ আরও কমে গিয়ে এটি আরও বেশি শক্তিশালী হবে এবং এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম হিসেবে এটি কিন্তু স্থলভাগের দিকে অগ্রসর হতে থাকবে। 29শে নভেম্বর দুপুরের মধ্যেই দেখা যাচ্ছে এর শক্তি মারাত্মকভাবে বৃদ্ধি পাচ্ছে এবং কোনো কোনো জায়গায় দমকা হাওয়ার গতিবেগ 150 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। 29শে নভেম্বরের মধ্যে এটি স্থলভাগের খুব কাছাকাছি অবস্থান করবে এবং 29শে নভেম্বরের পরে 30শে নভেম্বরে দেখা যাচ্ছে এটি স্থলভাগে ধীরে ধীরে গিয়ে স্পর্শ করছে এবং স্থলভাগে কোন জায়গায় স্পর্শ করবে আপাতত কনফার্ম বলা যাচ্ছে না, তবে আপাতত যে পূর্বাভাস সেই অনুযায়ী বলা যাচ্ছে এটি উড়িষ্যা উপকূলে গিয়ে সরাসরি আঘাত করতে পারে। 30শে নভেম্বর এর কেন্দ্রীয় চাপ এতটাই কমে যাবে এবং এটি বলা যেতে পারে এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোনিক স্টর্মের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যাবে এবং এর বায়ু প্রবাহের দমকা বায়ুর গতিবেগ 150 থেকে 160 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তার পরবর্তী সময়ে এর গতিপথ কিছুটা উত্তর এবং পশ্চিম দিকে, উত্তর ও উত্তর পশ্চিম দিকে গতিপথ থাকার সম্ভাবনা রয়েছে এবং যার কারণে বলা যেতে পারে এটি উড়িষ্যা উপকূলে গিয়ে সরাসরি আঘাত করবে এবং তার পরবর্তী সময়ে 30শে নভেম্বরের পরে এর গতিপথ আশ্চর্যভাবে দেখা যাচ্ছে এটি সমুদ্রের ওপরেই অবস্থান করছে। স্থলভাগে আঘাত করার আগে এটির কিন্তু গতিপথ যেটা দেখা যাচ্ছে সেটি কিন্তু স্থলভাগে আঘাত করার আগে এটি সমুদ্রের ওপরেই অনেকটা সময় ধরে অবস্থান করবে এবং সেই সময় এর দমকা গতিবেগ 170 কিলোমিটার প্রতি ঘন্টা বা তার আশেপাশে হতে পারে। 1 ডিসেম্বর এটি সরাসরি স্থলভাগে আঘাত করতে থাকবে এবং এটি উড়িষ্যা উপকূলে গিয়ে সরাসরি আঘাত করছে। সেই সময়ে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশ উপকূল এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূল মারাত্মকভাবে প্রভাবিত হবে এবং 1 ডিসেম্বর এটি স্থলভাগে আঘাত করার পর কিছুটা শক্তি হারাবে। তবে 2রা ডিসেম্বরের মধ্যে এটি কিন্তু সরাসরি এসে উত্তর বঙ্গোপসাগরে এসে পৌঁছাবে এবং সেই সময়ে এর তীব্রতা কিন্তু যথেষ্টই বেশি থাকবে এবং এটি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম হিসেবে সরাসরি বাংলাদেশ উপকূলে এসে আঘাত করতে পারে। সরাসরি বাংলাদেশ উপকূলে আঘাত করার সময় এর দমকা হাওয়ার গতিবেগ কোনো কোনো জায়গায় 100 কিলোমিটার প্রতি ঘন্টা বা তার আশেপাশে থাকতে পারে এবং আঘাত করার যে জায়গা সেটি গাঙ্গে এর বিস্তৃতি অনেকটা বেশি থাকার জন্য চট্টগ্রাম উপকূল, বরিশাল উপকূল এবং খুলনা উপকূলে একসাথে আঘাত করতে পারে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একটি বিরাট অংশকে প্রভাব বিস্তার করতে পারে। 2 তারিখ 2রা ডিসেম্বরের মধ্যে এটি স্থলভাগে সম্পূর্ণভাবে আঘাত করবে এবং সেই কারণে প্রচুর ঝড় বৃষ্টি এবং বৃষ্টিপাত, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অনেক জায়গাতেই হতে পারে। 1 ডিসেম্বর থেকে বলা যেতে পারে 30শে নভেম্বর থেকেই এর প্রভাব শুরু হয়ে যাবে। 30শে নভেম্বর থেকে শুরু করে 30শে নভেম্বরই দেখা যাচ্ছে উপকূলবর্তী এলাকায় দমকা বায়ুর গতিবেগ 60 থেকে 70 কিলোমিটার এবং এর কেন্দ্রীয় অংশের যে চাপ সেটি 945 হেক্টোপাস্কালে থাকবে এবং 1 ডিসেম্বর থেকেই দেখা যাচ্ছে এটি সরাসরি উত্তর বঙ্গোপসাগরকে মারাত্মকভাবে প্রভাব বিস্তার করবে এবং 2রা ডিসেম্বর এটি সরাসরি উত্তর বঙ্গোপসাগরে এসেই ধাক্কা দেবে, অর্থাৎ বাংলাদেশ উপকূলে এসে সরাসরি ধাক্কা দেবে এবং তিন বিভাগ খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং এদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলে সরাসরি প্রভাব বিস্তার করবে। তো দর্শক, এই ছিল জিএফএস অর্থাৎ গ্লোবাল ফোরকাস্ট সিস্টেমের যে অনুমান সেটি এবং ইসিএমডব্লিউএফ অনুযায়ী এর একটু অন্য চিত্র দেখা যাচ্ছে। যদিও পূর্বাভাস সবসময় পরিবর্তন হচ্ছে, তাই আগামী কাল আবার নতুন কি পূর্বাভাস পাওয়া যাবে সেটা আমরা অবশ্যই জানাবো। আপাতত ইসিএমডব্লিউএফ অনুযায়ী এটি একটি প্রাথমিক পর্যায়ের ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হচ্ছে আগামী 2রা ডিসেম্বরের মধ্যে এবং এটি
অন্ধ্র ও উড়িষ্যা উপকূলে গিয়ে সরাসরি আঘাত করবে। তবে এর যে বিস্তৃতি রয়েছে তার কারণে কিন্তু উত্তর বঙ্গোপসাগর প্রভাবিত হবে। ঝোড়ো হাওয়া থাকতে পারে ইসিএমডব্লিউএফ মতবাদ অনুযায়ী। আইকন মডেল থেকে যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে আগামী 29শে নভেম্বরের মধ্যে একটি ঘূর্ণিঝড় কিন্তু তৈরি হচ্ছে। অর্থাৎ সমস্ত মডেলই কিন্তু জানাচ্ছে যে সমস্ত পূর্বাভাস মানচিত্র থেকেই জানা যাচ্ছে যে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে যাচ্ছে এবং সেটি শক্তিশালী ঘূর্ণিঝড় তৈরি হবে এবং 28শে নভেম্বরের পর থেকেই এই ঘূর্ণিঝড়টি সরাসরি উত্তর বঙ্গোপসাগরকে প্রভাব বিস্তার করতে পারে। তো দর্শক, এই সংক্রান্ত খবর বিস্তারিত জানতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য এবং গুরুত্বপূর্ণ খবর সকলের কাছে অবশ্যই শেয়ার করে জানিয়ে দিন। অনেক ধন্যবাদ।